চোখের সম্মুখে ভালোবাসার মানুষটার বিয়ে হতে দেখা যেন তেন ব্যাপার নয়। এর অভিজ্ঞতা অত্যন্ত বাজে। এই বাজে অভিজ্ঞতাটা ইরন 4 বছর পূর্বে লাভ করেছিল। সে বড় কঠিন এক মুহূর্ত ছিল তার জন্য। এক রত্তি যে শান্তিমতো চোখের অশ্রু বিসর্জন দেবে সেই উপায়টুকুও তার ছিল না। বিয়ে উপলক্ষে বাড়িতে এত অতিথিদের ঢল শুরু হয়েছিল যে নিভৃতে কাদায় দায় হয়ে পড়ল তার জন্য। তবে কেঁদেছিল যখন বিয়ের কাজ শেষ হওয়ার পর সব আমেজ কমে পরিবেশ ঝিমিয়ে পড়ল। তখন সে কাদার সুযোগ পেয়েছিল। সেই সুযোগও ছিল অতি অল্প। ঘটনাটা মনে পড়তেই ইরনের মেজাজ খারাপ হয়ে যায়। মার কি দরকার ছিল তার শান্তিপূর্ণ অশ্রু বিসর্জনের সময় বিরক্ত করার? দোতলায় নিজের শয়নকক্ষের জানালা দিয়ে ইরন এখন লনে তাকিয়ে আছে। দেখা যাচ্ছে সকালের কাঁচা সোনার মতো রোদ গায়ে জড়িয়ে লনের চেয়ারে বসে রয়েছে জাবিদ আর নয়না। ওদের থেকে একটু দূরে 2 বছর বয়সী ঈশানকে নিয়ে খেলা করছে মিনার। ঈশানের আনন্দময় হাসির শব্দ দোতলায় বসেও শুনতে পাচ্ছে ইরন। মিনারের বাচ্চা নিয়ে খেলাধুলার দৃশ্যটা অত প্রভাবিত করছে না ইরনের দৃষ্টিকে, যতটা প্রভাবিত করছে জাবিদ আর নয়নার একসাথে চায়ের কাপে চুমুকে দৃশ্যটা। জাবিদ হলো সেই মানুষ যাকে ইরন 5 বছর ধরে ভালোবেসেছে। গোপনে ভালোবাসা এটা। একেবারে গোপন বলাও ঠিক নয়, তিনজনই জানতো এই ঘটনা সম্পর্কে। তবে জাবিদ জানতো না, জাবিদকে কখনো বলেনি। আর বলতে হবে কেন? জাবিদের তো এমনিতেই টের পাওয়া উচিত ছিল। কিন্তু কি বলুন তো, জাবিদ এত গম্ভীর একটা মানুষ যে তাকে গুঁতো দিয়ে কোনো কিছুই টের না পাইয়ে দিলে সে টের পায় না। আজব মানুষ। তবু এই আজব মানুষটাকে ইরন ভালোবেসেছিল। এখন বাসে না, চেষ্টা করে ভাই বোনের সম্পর্ক মেনে চলতে। কিন্তু তাও মাঝে মাঝে অস্বস্তি হয়। আমিনা বেগম মেয়ের কক্ষে প্রবেশ করে দেখলেন তার মেয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ওর পরনে এখনো শর্ট টপস আর প্যান্ট। আমিনা বিরক্ত গলায় শুধালেন, এখনো তৈরি হওনি? প্রথম কথাটা বলার সাথে সাথে ইরন তার দিকে তাকালো। জলদি তৈরি হয়ে নাও, ওরা তো এসে পড়বে। বলে আর দাঁড়ালেন না আমিনা, চলে গেলেন। ইরন আবারও বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মনে মনে নিজেকে বোঝালো অতীত নিয়ে চিন্তা করা অর্থহীন। ভবিষ্যতের কথা চিন্তা করে স্বপ্ন গড়ায় অর্থবোধক এবং মূল্যবান। বাড়ির নাম মেঘডম্বর। 3 ভাই শেখ রুস্তম, শেখ আলী ও শেখ উসমান নিজেদের মাঝে অটুট বন্ধন দৃঢ় রাখতে পৃথক বসবাসের চিন্তা না করে এক বাড়িতেই থাকছে পরিবার নিয়ে। পরিবারের সকলের সাথে সকলের গভীর সম্পর্ক। বড় ভাই শেখ রুস্তমের 2 কন্যা, ছোট কন্যা ইরন আর বড় কন্যা ইরাবতী। ইরাবতীর বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়িতে থাকে। আজকে তার বাবার বাড়ি আসার কথা, কারণ ছোট বোন ইরনকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। মেজ ভাই শেখ আলীর 2 জন পুত্র। বড় পুত্র জাবিদ, জাবিদ পেশায় একজন ডাক্তার। ছোট পুত্র বায়েজিদ, সে উচ্চশিক্ষার জন্য বিদেশে অবস্থান করছে। অস্ট্রেলিয়ায় ছোট ভাই উসমানের 1 পুত্র, তার নাম মিনার। মিনার আর ইরন বয়সে মাত্র 4 দিনের বড় ছোট। দুজনে পিঠাপিঠি বয়সের হওয়াতে ছোটবেলা থেকেই দুজনের সর্বদা একসঙ্গেই থাকা হয়েছে। পাত্রের নাম সজল মাহমুদ, দেখতে সুদর্শন, লম্বা এবং সুঠম দেহের অধিকারী। সেও পেশায় একজন ডাক্তার। ইরানের ধারণা লোকটা স্বামী হিসেবে খারাপ হবে না। তবে তার ধারণার ধার ঘেঁষে কে? পরিবার যদি বলে একেই তোমার বিয়ে করতে হবে, তাহলে একেই করতে হবে। আর পরিবার যদি বলে ওকে তোমার বিয়ে করতে হবে না, তাহলে ওকে বিয়ে করতে হবে না। পাত্র পাত্রীকে আলাদাভাবে কথোপকথনের সুযোগ দেওয়া হলো। এমন একটা মুহূর্তে সব মেয়েদেরই একটু আধটু হলেও লজ্জাবোধ হয় করা উচিত। কিন্তু ইরনের লজ্জা লাগছে না। এত নির্লজ্জ কবে হলাম আমি? নিজের উদ্দেশ্য নিজেই প্রশ্ন করে উঠল ইরন মনে মনে। এমন প্রশ্ন কি আর পাত্রের সামনে উচ্চবাচ্য করা যায়? বাড়ির পিছনে কিছুটা খোলা জায়গা আছে। জায়গাটা ছায়া ঘেরা। সেখানে 2টো টেবিল ঘিরে পৃথকভাবে 4টা 4টা করে মোট 8টা চেয়ার রাখা আছে। ইরন আর সজল একটা টেবিল ঘিরে বিপ্রদীপ হয়ে বসলো। লজ্জাবোধ না হলেও একটা অস্বস্তিবোধ কাটার মতো খোঁচাচ্ছে ইমরনকে, যেটা এতক্ষণ টের পায়নি, কিন্তু মানুষটার মুখোমুখি বসতেই টের পেল। তোমাকে ছবিতে যতটা সুন্দর দেখেছিলাম, তুমি বাস্তবে আসলে ততটা সুন্দর নও। সম্মুখের ব্যক্তিটার থেকে এমন একটা কথা আসায় অপমানে থরথর করে উঠল ইরনের অন্তপুর। অপমানের শুকনো রেখা তীর তীর করে চিরে দিয়ে গেল তার হৃৎপিণ্ড। কখন যে সে রেগে গেল টেরই পেল না। বলে উঠল, ছবিতে যতটা সুন্দর দেখেছেন, এখন আমি ততটা সুন্দর না হওয়ায় যদি আপনার আমাকে বিয়ে করতে আপত্তি থাকে, তাহলে আপনি যেতে পারেন। এতে না আমার আপত্তি আছে আর না আমার পরিবারের।
সজল হেসে বলল, আরে তুমি তো দেখছি রেগে গেছো, সরি। আমি এমনই, হুটহাট রেগে যাওয়া আমার অভ্যেস, আমার স্বভাব। কিন্তু আমি তোমার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে তো আপনার এখনই চলে যাওয়া উচিত। আমার মনে হয় থাকা উচিত। আর এটাও মনে হয় যে দুটো মানুষ যদি দুরকমের হয় তাদের মাঝেও অন্যরকম একটা মিল থাকে। হয়তো আমাদের মাঝেও ওই মিলটা খুঁজে পাওয়া যাবে। না, লোকটাকে যেমন ভেবেছিল লোকটা আসলে তেমন নয়। সৌন্দর্যের মাঝেও অসৌন্দর্য লুকিয়ে আছে লোকটার মাঝে। এমন একটা লোককে বিয়ে করা সম্ভব নয়। মানুষটাকে যেরকম আবিষ্কার করছে তাতে ইচ্ছে করছে এখান থেকে উঠে চলে যাই আর বিয়েতে না করে দেই। সজল ইরনের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, কি ভাবছো? অন্যমনস্ক ইরন সচকিত হয়ে তাকালো। চলে যাওয়ার কথা ভাবছো? আমার সাথে বিয়েতে না করে দেবে এমনটাই ভাবছো নাকি? ইরন চমকে গেল। এই লোক কি মন পড়তে পারে? বুঝলো কি করে যে ওই কথাই ভাবছে? লোকটা ঠিক কিসের ডাক্তার? মনস্তাত্ত্বিক রোগের ডাক্তার নাকি? প্রশ্নটা বোকার মতো করেই ফেলল ইরন। আপনি কিসের ডাক্তার? সজল হেসে বলল, ভূতের ডাক্তার। ভূত পেতনিরা অসুস্থ হলে আমি তাদের চিকিৎসা দিয়ে ভালো করে তুলি। এরপর উঠে দাঁড়িয়ে বলল, তোমার এই বিয়েতে না করতে হবে না, আমি না করে দেব। কারণ তোমাকেও আমার পছন্দ হয়নি। সজল ভিতরে চলে গেল। ইরন তার যাওয়ার পথে তাকিয়ে থেকে বলল, বিরক্তিকর লোক। হতাশাজনক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো ইরন। তাকে দেখতে আসা প্রথম পাত্র ছিল এটা। প্রথম পাত্রটায় কেন এমন হতে হলো? তার পরিবার কোত্থেকে এই পাত্রের সন্ধান পেয়েছিল? তবে একটা ব্যাপার ভালো যে বিয়ের আগে ছেলেটা তার মনের অসৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। চাইলে তো কেবল সৌন্দর্যের মুখোশ পরেও থাকতে পারত। আর ছেলেটা বিয়েতে না করে দেবে, এতে ইরনের সুবিধাই হবে। বিয়ে করবে না এটা পরিবারকে বলা ইরনের পক্ষে সহজ কোনো ব্যাপার নয়, কঠিন, অতি কঠিন। আকস্মিক মিনারের রুমের জানালায় চোখ পড়ল ইরনের। মনে হলো কেউ একজন। সে তাকানো মাত্রই পর্দার ওপাশে চলে গেছে। কে ছিল ওটা? মিনার? মিনারের মন খারাপ, অত্যন্ত খারাপ। যে সময়টা থেকে ইরনের বিয়ে নিয়ে কথা উঠেছে বাড়িতে, সেই থেকে মুষড়ে পড়েছে তার ভিতরটা। মিনার জানে এর কারণ কি, কিন্তু জেনেও কিছু করার নেই তার। এটা একটা সাধারণ ব্যাপার যে দুটো ছেলে মেয়ে একসাথে বড় হলে, একসাথে থাকলে তাদের হৃদয়ে একে অপরের জন্য ভিন্ন এক অনুভূতির জন্ম নিতে পারে। এটা সাধারণ একটা ঘটনা। আর এই সাধারণ ঘটনাটাই বড় কঠিনভাবে জন্ম নিয়েছে মিনারের হৃদয়ে। অনেক আগে থেকেই এটা তার হৃদয়ে লালিত হচ্ছে। প্রথম যখন এই অনুভূতি টের পেয়েছিল তখন মিনারের বয়স ১৩ বছর। সেই ১৩ বছর বয়স থেকে অনুভূতি একটু একটু করে গাঢ় হতে শুরু করে। এখন সম্পূর্ণরূপে গাঢ় রং ধারণ করেছে। ইরনের অবশ্য কসমিন কালেও এই অনুভূতিটা তার প্রতি আসেনি। তবে এটা ভেবে মিনারের যে খুব খারাপ লাগে তাও নয়। অনুভূতি জন্ম নেওয়া, বিলুপ্ত হওয়া সব প্রাকৃতিক ব্যাপার, যার যার মনের ব্যাপার। মিনার ভীতু একটা ছেলে, কখনো ইরনকে বলতে পারেনি নিজের অনুভূতি সম্পর্কে। অনেকবার চেষ্টা করেছে বলবে, কিন্তু পারেনি। ভয়, লজ্জা, চিন্তা সব কিছুই তাকে আটকে ধরেছে। সামনে এগোতে দেয়নি এক কদমও। সময় যেতে যেতে এখন ইরনের বিয়েও ঠিক হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে মিনারের হৃদয়ে। কেঁদেছেও। এখন চোখ বেয়ে হঠাৎ হঠাৎ জল নামছে মিনারের। মনে পড়ে যখন ক্লাস 10-এ পড়ে তখন ইরনকে একটা চিঠি লিখেছিল সে। না, হাতে লেখা চিঠি নয়, প্রিন্ট করা চিঠি দিয়েছিল। প্রিন্টের দোকানে মিথ্যা বলে চিঠিটা ছেপেছিল সে। বলেছিল এক বড় ভাই তাকে কাজটা করতে বলেছে। প্রিন্ট করা চিঠি দেওয়ার কারণ হচ্ছে ইরন তার হাতের লেখা দেখা মাত্রই চিনে ফেলতো। তাই প্রিন্টের আশ্রয় নিতে হয়েছিল। সে দেখতে চাইছিল ইরনের কি অনুভূতি হয় চিঠিটা পড়ে। চিঠিতে কি লিখেছিল মিনারের আজও স্পষ্ট মনে আছে। মনে তো থাকারই কথা, কাউকে লেখা প্রথম চিঠি, আর এ যাবৎ লেখা শেষ চিঠিও ওটাই। চিঠিতে লেখা ছিল, প্রিয় ইরন, আমি ভীষণ ভীতু একটা ছেলে। আর এই ভীতু ছেলেটার হৃদয়ে হঠাৎ কিছু অদ্ভুত অনুভূতির চারা গজিয়েছে। চারাগুলো ভালোবাসার, আর চারাগুলো গজানোর কারণ তুমি, একান্ত তুমি। ভালোবাসি। ইতি নামের স্থানটা শূন্য রেখেছিল। নিজের নামটা কি করে লিখত ওখানে? অতটা সাহস, উদ্দাম তার বুকে ছিল না, এখনও নেই। চিঠিটা সে খুব যত্ন করে ইরনের রসায়ন বইয়ের ভেতরে রেখে দিয়েছিল। ভেবেছিল ইরন চিঠিটা পড়ে বড় জোর ওটা ছিঁড়ে ফেলে দেবে। কিন্তু না, তার ধারণা ভুল ছিল। ইরন চিঠিটা নিয়ে তার মাকেই দেখিয়েছিল প্রথমে। মিনারের মায়ের সাথেই ইরন বেশি সময় কাটায়। মিনারের মাকে যখন চিঠিটা দেখিয়েছিল তখন মিনারও সেখানে উপস্থিত ছিল। ওই সময়টায় তার এত লজ্জা আর ভয় করছিল তা বলার মতো নয়। ছেলের হৃদয়ের অনুভূতি দিয়ে লেখা চিঠি মা পড়ছে। লজ্জায় ইচ্ছা হচ্ছিল মাটি ফুঁড়ে তার ভেতরে ঢুকে যায়।
আস্তে আস্তে বাড়ির সবাই জানলো চিঠির ব্যাপারটা সম্পর্কে। মিনার কেবল দোয়া দরুদ পড়ছিল, যদি কোনো রকমে প্রকাশ হয় এই কাজটা সে করেছে, তাহলে বাবা নিশ্চয়ই তাকে বাঁচতে দেবে না। সন্ধ্যার পরে যখন বাসার সবাই একসাথে নাস্তা করতে বসলো, তখন ইরনকে জিজ্ঞেস করা হলো চিঠিটা তার স্কুলের কেউ দিয়েছে কিনা। ইরন বলল, মনে হয় না স্কুলের কেউ দিয়েছে। বড় চাচা মিনারকে উসকুস করতে দেখে বললেন, তুমি কিছু জানো? মিনার হয়তো আর একটু হলে হার্ট অ্যাটাক করতো। এই সবে তার উপরে নজর পড়েছে। এখন কোথা থেকে কি কি প্রশ্ন করতে পারে তার কোনো ধারণা নেই। প্রশ্নের জালে ফেসে ধরাও পড়তে পারে। এখন মিথ্যে একটা কিছু না বললেই নয়, বাঁচতে হবে তাকে। মিনার কাঁপা কাঁপা স্বরে বলল, যা জানি। সবার চক্ষু স্ফীত হয়ে উঠল। জানো? হ্যাঁ, এটা শামীম ভাই দিয়েছে। মিথ্যা বলার সময় কণ্ঠ তো কাঁপছিলই, মিনার নিজেও কাঁপছিল। শামীম ছিল এই বাড়ির ড্রাইভার। ভয়ে লজ্জায় শেষমেশ ড্রাইভারকে ফাঁসিয়ে দিয়েছিল। মিনারের কথা শুনে মেজো চাচি বললেন, হ্যাঁ, আমারও শামীমকেই সন্দেহ। আমি প্রায়ই লক্ষ্য করেছি শামীম ইরনের দিকে তাকিয়ে থাকে। এটা ওরই কাজ। বেশ, এরপর শামীমকে গিয়ে ধরা হলো। শামীম জোর গলায় বলল সে কাজটা করেনি, কিন্তু কেউ সে কথা বিশ্বাস করলো না। শামীমকে মারধর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর সেদিনই শেখ রুস্তম বাড়িতে একটা ঘোষণা দিলেন, এই বাড়ির কোনো ছেলে মেয়ে কখনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে পারবে না কারো সাথে, তাহলে খুব খারাপ হবে। পরিবার যার সাথে বিয়ে ঠিক করবে তার সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে। সুতরাং এ কথা মাথায় রেখে যেন প্রত্যেকটা ছেলে মেয়ে চলে। ওই ঘোষণার পর যেন মিনার আরও ভীতু হয়ে গেছে। কিন্তু কথাটা এতকাল ধরে বুকে আটকে রাখতে রাখতে হৃদয়টা ব্যথা করছে। কথাগুলো প্রকাশ না হলে এই ব্যথা কমবে না, হয়তো ক্যান্সার তৈরি হবে হৃদয়ে। আর ওই ক্যান্সারেই একদিন মারা যাবে সে। মিনার বালিশটা আরও শক্ত করে আঁকড়ে ধরল বুকের মাঝে। সে চায় না তার কান্নার কোনো শব্দ হোক। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে লাল হয়ে গেছে। এমনভাবে ভেঙে পড়লে চলবে না তার। সে তো জানতো ইরনের বিয়ে হলে অন্য কারো সাথেই হবে, তার সাথে কখনোই হবে না। এখন তো যেটা হওয়ার সেটাই হচ্ছে। তাহলে এখন কেন সে এটা মানতে পারছে না? কেন কাঁদছে? কেন তার হৃদয়ে এত ব্যথা? চাপা কান্নার আওয়াজটা চেপে রাখতে চেয়েও লাভ হচ্ছে না। ঘরময় ছড়িয়ে পড়েছে আওয়াজটা। বিয়ে ঠিকঠাক, আগামী শুক্রবারই বিয়ে, আর মাত্র 2 দিন পর। ইরন বুঝতে পারছে না কোত্থেকে কি হয়ে গেল। লোকটা তো বলেই গেল সে এই বিয়েতে না করে দেবে। তাহলে এখন এসব কি হচ্ছে? নিজের রুমে বসে বিষয়টা নিয়ে চিন্তা করছিল ইরন। এমন সময়ে কল এলো অপরিচিত নাম্বার থেকে। ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ সালাম দিল, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? যার সাথে শুক্রবার তোমার বিয়ে হবে, আমি সজল। আপনি আপনি না বলে গেলেন আপনি এই বিয়েতে না করে দেবেন? তাহলে এখন এসব কি হচ্ছে? এটাই তো হওয়ার ছিল। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। আপনি... আমি মজা করেছিলাম। ইরনকে আর কিছু বলতে দিল না সজল। আমি বলেছিলাম তোমাকে ছবিতে যতটা সুন্দর দেখেছিলাম তুমি বাস্তবে আসলে ততটাই সুন্দর নও। মিথ্যা ছিল ওটা, কারণ আমি কখনো তোমার ছবি দেখিইনি। আমি সরাসরি আজকেই প্রথম দেখেছি তোমাকে, আর আমার দেখে পছন্দ হয়েছে, তাই আমি হ্যাঁ বলেছি। বিয়েটা হয়ে যাক, তারপর তুমিও পছন্দ করবে আমায়। কথাগুলো শুনে বিমূঢ় হয়ে বসে রইল ইরন। ইরন কিছু বলছে না দেখে সজল বলল, কিছু বলবে না? আপনি ফোন রাখুন। সজল হাসলো। শুভরাত্রি জানিয়ে কেটে দিল কল। খাবার টেবিলে মিনারকে না দেখে শেখ আলী বললেন, মিনার কোথায়? ও খাবে না? মিনারের মা জানালো ডেকেছিলাম, বলল খাবে না। আমিনা চিন্তিত হয়ে বললেন, ছেলেটার আবার অসুখ করলো নাকি? খাবে না কেন? ডেকে নিয়ে আয় তুই। না খেতে চাইলে তো জোর করে খাওয়াতে হবে। দুপুরেও তো 2 লোকমা ভাত খেয়েছে শুধু, তারপর আর কিচ্ছু খেলো না। ডেকে আন। জেসমিন ছেলেকে ডাকতে যাওয়ার জন্য উদ্যত হলেই ইরন দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি। মিনার শুয়েছিল অন্য পাশ ফিরে, কাঁদছিল। দরজায় দাঁড়িয়ে ওর পেছন দিকটা দেখা যাচ্ছিল। তাই ইরন বুঝতে পারল না যে মিনার কাঁদছে। সে জিজ্ঞেস করলো, হয়েছে কি তোর? মিনারের কান্না বন্ধ হয়ে 2 কান খাড়া হয়ে উঠল। তার যতদূর মনে পড়ে সে তো দরজা বন্ধ করে শুয়েছিল। ইরন ঢুকলো কিভাবে তাহলে? নাকি সে দরজা বন্ধই করেনি? ইরনের উপস্থিতিতে থমকে যাওয়া অশ্রুধারাটাও আরও ভারী হয়ে ঝরতে শুরু করলো। ইরন আরও 2 পা রুমের ভেতরে এসে বলল, কি হয়েছে মিনার? কদিন ধরেই দেখছি তুই খাওয়া দাওয়া করছিস না ঠিকঠাক। কি হয়েছে কি তোর? শুনলাম আজ দুপুরেও খাসনি, এখনও খেতে চাচ্ছিস না। সমস্যা কি তোর? চল খেতে যাবি। কান্নাটাকে টেনে হিঁচড়ে থামানোর চেষ্টা করলো মিনার। ঢোক গিলে কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে বলল, খাবো না, তুমি যাও। মিনারের গলা শুনে চমকে গেল ইরন। মনে হচ্ছে যেন কান্না আটকে কথাটা বলছে মিনার।
তুই কাঁদছিস? জানতে চাইলো ইরন। উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলো, তুই কি অসুস্থ বোধ করছিস? আমি কি জাবিদ ভাইয়াকে ডাকবো? টেনে হিচড়ে আটকে রাখা কান্নার আটকে থাকলো না, অবাধে ঝরতে লাগলো। মিনার অধৈর্য হয়ে বলল, প্লিজ তুমি যাও, আর দয়া করে কাউকে কিচ্ছু বলো না, যাও প্লিজ। ইরন অপ্রস্তুত হয়ে গেল। মিনার হঠাৎ কাঁদছে কেন? কেউ কি ওকে মেরেছে? না, ও তো আজ সারাদিনে বাইরে বের হয়নি। তাহলে কি হয়েছে ওর? ইরন নিচে চলে এলো। আমিনা বললেন, কি ও এলো না? ইরনের প্রথমে মনে হয়েছিল মিনারের কান্না করার বিষয়টা সবাইকে জানানো উচিত, কিন্তু কি ভেবে যেন আবার পারল না। বলল, ও ঘুমোচ্ছে। কেউ আর ওকে বিরক্ত করতে চেও না। খেতে বসে শুধু মিনারের কথায় চরকির মতো ঘুরপাক খাচ্ছিল ইরনের মাথায়। হঠাৎ কি হলো ওর? খাওয়া দাওয়া শেষ করে যখন যে যার রুমে যাচ্ছিল, তখন ইরন জাবিদকে ডেকে বলল, জাবিদ ভাইয়া। জাবিদ দাঁড়ালে ইরন ওর কাছে এসে বলল, আমার মনে হয় মিনার অসুস্থ। আমি যখন গিয়েছিলাম তখন ও কাঁদছিল। তুমি তো ডাক্তার, একবার গিয়ে দেখে এসো ওকে। জাবিদ বলল, ও অসুস্থ নয়। ইরন অবাক হয়ে বলল, তাহলে? জাবিদ উত্তর না দিয়ে বেশ কিছু সময় তাকিয়ে রইল ইরনের দিকে। ইরনকে বোঝার চেষ্টা করলো, তারপর বলল, ওর অসুস্থতার জন্য তুমিই দায়ী। বললেই প্রস্থান করলো সে। ইরন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। জাবিদ ভাইয়া কি বলল এসব? ও দায়ী? ও কিভাবে দায়ী হয়? প্রথমে বলল মিনার অসুস্থ নয়, আবার বলল মিনারের অসুস্থতার জন্য ও দায়ী। জাবিদ ভাইয়ার আবার কি হয়েছে? সে উল্টো পাল্টা বলা শুরু করেছে কেন? মিনারের রুমের দরজা খোলা পেল জাবিদ, কিন্তু ভিতরে কেউ নেই। এক মুহূর্ত ভাবলো জাবিদ, তারপর ছাদের দিকে চলল। আকাশের বুকে গোলাকৃতির উজ্জ্বল ছাদ, জোছনায় ভাসছে শহর। মিনারের মানস পটেও চন্দ্রকিরণে ভেসে উঠল 4 বছর আগের স্মৃতি। দিনটা জাবিদের বিয়ের দিন ছিল। সেদিনও আকাশে আজকের মতো একটা গোলাকৃতির উজ্জ্বল চাঁদ উঠেছিল। মিনা ছাদে উঠে দেখলো ইরন ছাদের বেঞ্চে বসে আছে। দূর থেকে দেখে বুঝেছিল ইরন কাঁদছে। মিনার পায়ে পায়ে এগিয়ে এসে বসলো ইরনের পাশে। কতক্ষণ ধরে কাঁদছো? জানতে চাইলো মিনার। ইরন কাঁদতে কাঁদতে উত্তর দিল, 1 মিনিট হয়েছে বোধহয়। মিনার আর কিচ্ছু বলল না। হঠাৎ একটু খারাপ লাগলো তার। ইরনের সাথে সব সময় যেই মানুষটার ওঠা বসা ছিল, সেই মানুষটা হলো সে। অথচ জাবিদ ভাইয়া ইরনের থেকে এত দূরবর্তী হয়েও ইরনের মনে প্রভাব ফেলেছিল। অথচ সে কিনা এত কাছে থেকেও ইরনের মনে প্রভাব ফেলতে পারল না। খুব হতাশ বোধ করলো মিনার। এরই মাঝে ইরনের কণ্ঠ শুনতে পেল, জানিস, মানুষজনের যন্ত্রণায় আমি আজ সারা দিনে একটুও কাঁদতে পারিনি। নিরিবিলি জায়গায় পাচ্ছিলাম না কোথাও। এখন একটু পেয়েছি, তাও ফুলফিল পাইনি। একটু ইচ্ছে মতো কাঁদবো, তা পারছি না। মানুষগুলোর জেগে থাকার কি দরকার আছে? কেউ কেউ তো আবার হুট করেই ছাদে এসে পড়ছে, কল করতে, সিগারেট খেতে। আমার মেজাজটাই খারাপ। যদি কেউ আমাকে কাঁদতে দেখে তাহলে কি বলবো আমি তাদের? ওড়না দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে ইরন। চন্দ্রপ্রভায় মিনার তাকিয়ে রইল ইরনের মুখশ্রীতে। মনে মনে নিজেকে শুধালো, মেয়েদের কখন বেশি সুন্দর লাগে। নিজেই উত্তরখানা দিয়ে দিল নিজের মনকে। যখন মেয়েরা কাঁদে তখন। কান্নার সময়ই মেয়েদের প্রকৃত সৌন্দর্য উন্মোচিত হয়। সেদিন প্রথম জীবনে, ওই প্রথম মিনারের ভীতু মনে হঠাৎ কিছু সাহসের বাতাস ঢুকেছিল অজানায়। কিছু মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল নিজের ভীতু পরিচয়। মুগ্ধ আবিষ্ট নয়নজোড়া মেলে চেয়ে থেকে বলল, তুমি কাঁদলে তোমাকে কেউ দেখতে পাবে না ইরন, কারণ আমি তোমাকে ঢেকে রাখবো। ইরন অশ্রু থলথল চোখে তাকালো। জানতে চাইলো কিভাবে। হুড়মুড় করে ঢুকে পড়ে সাহসের বাতাস। কারণে তখন আর মিনারের মাঝে কোনো ভয় ডর নেই। হঠাৎ পাওয়া সাহসের দরুন সে ইরনের মাথার পিছনে এক হাত নিয়ে ওর মাথাটাকে এনে নিজের বুকে রাখলো। তারপর শার্টের এক প্রান্ত উঁচিয়ে ধরে বলল, এভাবে ঢেকে রাখবো। জীবনে এই প্রথম ভীতু ছেলেটা কোনো সাহসিকতার কাজ করেছিল। ওই সময়টায় খুব সুন্দর এক অনুভূতি হয়েছিল তার হৃদকাননে। কিন্তু মেয়েটার ধারে কাছ দিয়েও অনুভূতিরা হাঁটল না। সে সত্যিই মিনারের ঠাঁই দেওয়া স্থানটাকে সুরক্ষিত মনে করে নিশ্চিন্তে প্রাণ খুলে কাঁদতে শুরু করলো। এরই মাঝে হঠাৎ বাতাসের সাথে এসে কানে ধাক্কা খেলো আমিনার কণ্ঠস্বর। ইরন! মিনারের মাঝে থাকা সাহসের বাতাস আমিনার এক ডাকে ফুস করে উড়ে গেল। ইরনকে সরিয়ে দিয়ে ফট করে দাঁড়িয়ে গিয়ে হনহন করে চলে গেল সে। হেসে ফেলল মিনার। এত ভীতু হয়ে সে কেন জন্মগ্রহণ করেছে? সেদিনের পাওয়া সেই সাহসের বাতাসটুকু যদি আবার দ্বিতীয়বার পেত, তাহলে তার মতো সুখী আর কেউই হতো না। কারো পদশব্দের আওয়াজে সজাগ হয়ে উঠল মিনার। পিছনে তাকিয়ে জাবিদকে এগিয়ে আসতে দেখলো। জাবিদ এসে দাঁড়ালো মিনারের পাশে। কি করছো? হাওয়া খাচ্ছি আর চাঁদের আলোয় স্নান করছি, বলে হাসে মিনার। জাবিদ কিয়ৎক্ষণ নীরব থেকে বলল,
ভালো আছো তুমি? আমার কি খারাপ থাকার কথা ছিল? জাবিদ হাসার চেষ্টা করে দুই পাশে মাথা নাড়ালো। নির্জন কাটলো বেশ কিছু সময়। বিজনের চাল ছিঁড়ে জাবিদ বলল, আমি জানতাম ইরন আমাকে পছন্দ করে, ওর পছন্দ করার শুরুর দিক থেকে জানতাম, কিন্তু জেনেও না জানার মতোই ছিলাম। ও হয়তো ভাবতো আমি বোকা, আমি বুঝতে পারিনি, কিন্তু আসল বোকা কিন্তু ইরন নিজেই, কারণ ও সর্বদা যে মানুষটার সাথে থেকেছে তাকেই বুঝতে পারেনি। মিনারের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে বুঝতে না পারার কথা বলছি। মিনারের মন হঠাৎ বিস্ময়ে চমকে উঠল। জাবিদ কিভাবে টের পেল ও ইরনকে কিছু জিজ্ঞেস করার সাহসও পেল না মিনার। শুকনো একটা ঢোক গিলে পালিয়ে গেল এক প্রকার। পরের দিন মিনার খাবার টেবিলে এলো ঠিক সময়ে, খেলেও স্বাভাবিকভাবে, কিন্তু কে খবর রাখে তার ভিতরটা কত অস্বাভাবিক। ইরন মিনারকে লক্ষ্য করে অবাক হচ্ছিল আর কষ্ট পাচ্ছিল। মিনার যেন তার দিকে ভুল করেও একবার তাকায় না। হঠাৎ এত দূরত্ব সৃষ্টি হলো কেন? কিছুদিন পূর্বেও এমন দূরত্ব ছিল না, কিন্তু বেশ কিছুদিন ধরেই মিনার পাল্টে গেল, একেবারে ঋতু পরিবর্তনের মতো করে। বিয়ের ব্যবস্থাপনা শুরু হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু বিয়ে নিয়ে সামান্যতম চিন্তাও ইরনের মস্তিষ্কে আসছে না। তার মাথায় সর্বক্ষণ ডুবে আছে মিনারকে নিয়ে। মিনার তার সাথে কথা বলছে না, তার দিকে তাকাচ্ছে না, ভুল করে সামনে পড়লে দেখে পালিয়ে যাচ্ছে। এ কেমন পাগলামি! মিনার যেন এটা কেবল তার সাথেই করছে। কি এর কারণ? এমনটা নয় যে তাদের মাঝে ঝগড়া হয়েছে, তাহলে? পরের দিন আর এরকম অবস্থা সহ্য করতে পারল না ইরান। মিনারের কাছে গিয়ে খুব ভালোভাবে জিজ্ঞেস করলো ওর কি হয়েছে। মিনার কিছু না বলে মাথা নত করে রইল। যে কৃত্রিম রূপ সে এতক্ষণ চেহারায় এঁটে রেখেছিল তা একটু একটু করে ভাঙতে আরম্ভ করলো। ইরন ওর হাতে হাত রেখে বলল, এরকম করে থাকিস না প্লিজ, কি হয়েছে বল। দেখ, আমার খারাপ লাগে। মিনারের চোখে বিন্দু বিন্দু অশ্রু জমাট বাঁধল। সে সেই অশ্রুসিক্ত চোখেই তাকালো ইরনের দিকে। ওর চোখের দৃষ্টিতে তাকিয়ে ইরনের ভিতরটা হঠাৎ ধক করে উঠল। সে মিনারের চোখে এমন কিছু দেখলো যা দেখার জন্য সে আসলেও প্রস্তুত ছিল না। মিনারের হাত থেকে হাত সরে এলো ইরনের। মিনার সে সময় তাকে কম্পমান কণ্ঠে বলে উঠল, ইরন, আই থিঙ্ক ইটস। এতটুকু বলেই থেমে গেল মিনার। হঠাৎ জাগ্রত হয়ে উঠল তার মস্তিষ্ক। অন্যদিকে চোখ সরিয়ে নিল, ভাবলো, তারপর আবার একবার তাকালো ইরনের দিকে। ইরন স্তব্ধ পায়ে দাঁড়িয়ে আছে। মিনার আর কিছু না বলে দ্রুত পায়ে চলে গেল জায়গাটা থেকে। ইরন দাঁড়িয়েই রইল। হঠাৎ আজ মিনারের চোখে তাকিয়ে এমন কিছু মনে হলো কেন? যা দেখলো আসলেই কি তা সত্যি? অন্ধকারের মতো এক রাশ দুশ্চিন্তা তার মস্তিষ্কে চেপে ধরলো। কিভাবে সম্ভব? এভাবে থাকার সম্ভবই হচ্ছে না। এরকম চললে আসলে সে মরে যাবে। টের পাচ্ছে সে অসুস্থ হয়ে পড়ছে। শারীরিক অসুস্থতা নয়, মানসিক। মানসিক অসুস্থতা পাগল করে দেবে তাকে। জানে তার মনের কথা প্রকাশিত হলে অনেক কিছুই লণ্ডভণ্ড হবে। হোক, সে আর সহ্য করতে পারবে না। ইরনের বিয়ে ভাঙা তার উদ্দেশ্য নয়। সে শুধু নিজের কথা জানিয়ে বুকের ব্যথাটা উন্মুক্ত করবে। এতে যদি গন্ডগোল লাগে তবে লাগুক। পাগল হয়ে যাওয়ার চেয়ে তো ওই গন্ডগোল বেশি মারাত্মক হবে না। মিনার এমন চিন্তা ভাবনা করেই বেরিয়ে পড়ল রুম থেকে। এখন রাত অনেক, বাড়িটা নিস্তব্ধ, মনে হচ্ছে পাতালপুরি। সে ইরনের দরজায় কড়া নাড়ল। নিস্তব্ধতার ভিতর কড়া নাড়ার শব্দটা একটু বেশি জোরালো শোনালো। একটু পরেই খুলে গেল দরজাটা। ইরন দাঁড়ালো সামনে এসে। মিনার কেমন অস্বস্তিতে পড়ে গেল। দৃষ্টি নত রেখে বলল, আমার কিছু বলার আছে। অজানা আশঙ্কায় ইরনের হৃৎপিণ্ড লাফাতে লাগলো। ঘেমে উঠল শরীর। নার্ভাস বোধ করছে সে। বল। আজ নয়, কাল। কাল রাত 7:30 ছাদে আসতে পারবে? কাল কেন? আজকেই বলতে কি সমস্যা? অনেক সমস্যা, তুই বল। আমি চাইলেও অনেক কিছু বলতে পারি না, কারণ সব কিছু বলার সাহস আমার নেই। তুমি শুনতে চাইলে কাল আসতে পারো, আর না শুনতে চাইলে আসার দরকার নেই। মিনার আর দাঁড়ালো না, দ্রুত পদে গিয়ে নিজের রুমে ঢুকলো। ইরন অনেকক্ষণ যাবৎ মিনারের বন্ধ দরজাটার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল ঠায়। মনে হলো কিছু একটা ঠিক হচ্ছে না। বিকেলে গায়ে হলুদ হয়েছে, রাতে বিয়ে। পাত্রপক্ষ এসে গেছে। ইরনের পরনের শাড়ি, বউ সাজানো হয়েছে তাকে। মুখটা গম্ভীর হয়ে আছে। সেই সময় থেকেই তার ঠোঁট হতে হাসি অদৃশ্য হয়ে গেছে। যে সময় থেকে সে মিনারের চোখে অদ্ভুত ওই জিনিসটা দেখেছিল, যদিও সে জানে না যা দেখেছিল আদৌ তার সঠিক কিনা। মিনারের সাথে সে সেই নিজের জন্মকাল থেকেই একসাথে আছে। এত কালেও সে একবারের জন্য অমন কিছু দেখতে পায়নি। কিন্তু কাল হঠাৎ ইরনের মনে হচ্ছে তারই কোথাও ভুল হচ্ছে। দেয়াল ঘড়ির দিকে তাকালো ইরন। ঘড়িতে 7:20 বাজে। শুধু শুধু এমন সময় গিয়ে ওকে এসব কথা বলে ঝামেলা সৃষ্টি করো না মিনার, নয়না বলল। মিনা জানে না নয়না এটা কিভাবে জানতে পারলো। ইদানিং সবাই যেন তার সব কিছু জেনে যাচ্ছে।
সেদিন জাবিদ ভাইয়ের কথায় সে অবাক হয়েছিল। মিনার বলল, আমি শুধু আমার কথা বলবো, এই বিয়ে ভাঙা অথবা ঝামেলা সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু। কি দরকার, বলে উঠল নয়না। এতদিন ধরে কথাগুলো বলনি, তাতে কি হয়েছে? হ্যাঁ, তুমি এই বিয়ে ভাঙতে চাও না, ঝামেলা সৃষ্টি করতে চাও না, কিন্তু ইরন, তোমার কি মনে হয় ইরন এই বিয়েটা করবে? জানার পর করবে না, কারণ এমনিতেই ওর তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, আর যখন এটা জানবে তখন থাকতেই চাইবে না। ঝামেলা তুমি না, ও সৃষ্টি করবে। কিন্তু এই ঝামেলা সৃষ্টি করে লাভ কি বলো তো? তোমাদের কি এই পরিবার কেউ মেনে নেবে? নেবে না, কখনোই নেবে না, কারণ এই পরিবারটা এমনই। দেখা যাবে তোমাদের জন্য সৃষ্টি হওয়া ঝামেলায় ভাইদের এত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মিনার নীরব হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। যন্ত্রণায় চিৎকার করতে ইচ্ছা করছে। সব দিক থেকে এত বাধা, আসলেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ছে। এটা বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারছে না, কিন্তু তার ভিতরকার খবর তো সেই জানে। ব্যথায় বিষাক্ত তার বক্ষ, কিন্তু সে চায় না বিয়ে ভেঙে কোনো ঝামেলার সৃষ্টি হোক, আর সেই সৃষ্টি ঝামেলা তার বাবা চাচাদের সম্পর্কে প্রভাব ফেলুক। কী করবে সে? মরে যাবে? মিনারের কথা অনুযায়ী ঠিকই 7:30-এর সময় ছাদে এলো ইরান। বিয়ে পড়ানো হবে ঠিক 8টায়। এমন সময়ে কনের ছাদে আসা সহজ ব্যাপার নয়। তবুও ইরন এসেছে, কিন্তু যার জন্য আসা সেই মানুষটাই নেই। মিনার আসতে বলে নিজে আসেনি কেন? ভালো যে ও আসার সময় ফোনটা নিয়ে এসেছে। মিনারকে কল দিল, কলটা প্রায় সাথে সাথেই রিসিভ হলো। আমাকে আসতে বলে নিজে আসিসনি কেন? ওপাশ থেকে মিনার বলল, খুব বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। কেউ একজন থামিয়ে দিল এত বড় ভুলটা হওয়ার থেকে। মানে? বুঝবে না তুমি। যা বলবি বলেছিলি তা বলবি না? বলবো, তবে এখন না। এখন না বললে কখন? শ্বশুর বাড়ি গিয়ে ফোন দিও তখন। এখন বলতে কি সমস্যা? সব কথা বলার জন্যই একটা উপযুক্ত সময় লাগে। আমার কথাগুলো বলার জন্য এই সময়টা উপযুক্ত নয়। ইরন কিচ্ছু বলল না। অনেকটা সময় নীরব থেকে হঠাৎ কেঁদে ফেলল। কোনো কিছু কি ভুল হচ্ছে মিনার? না, সব ঠিক হচ্ছে। তাহলে আমার কেন মনে হচ্ছে যে কিছু একটা ভুল হচ্ছে? ওটা তোমার মনের ভুল। যা বলার এখনই বলে দে। তখনও যদি বলি তখনও তো শুনবে। তাহলে এখন বলে লাভ কি? নিচে এসো। মিনার কল কেটে দিল। ইরনের চোখে পানি চিকচিক করছে। তার কেবলই মনে হচ্ছে ভুল হচ্ছে, খুব বড় একটা ভুল হচ্ছে। ভীষণ শূন্যতা অনুভব হচ্ছে তার। বিয়েটা হয়ে গেল। বিয়ের আসরে বসে ইরনের চোখ বারবার চলে যাচ্ছিল মিনারের দিকে। ইরনের মনে তখনও যে চিন্তার উদ্বেগ ছিল, এখনও সেই একই চিন্তার উদ্বেগ। কিছু একটা ঠিক হয়নি, বড় একটা ভুল হয়েছে কোথাও, খুব বড়। ইরন মিনারকে কল দিল বাসুর ঘরে ঢুকে। সজল তখনও আসেনি। এবারও কলটা খুব শীঘ্রই রিসিভ হলো। মিনার বলল, শ্বশুর বাড়ি গিয়ে সাথে সাথে কল না দিলেও হতো। আমি এখনই শুনতে চাই, বলো। মিনার ক্ষণকাল নীরব থাকার পর বলল, আমি ভেবেছিলাম কথাগুলো তোমাকে বলবো না, কিন্তু আমার মনে হচ্ছিল কথাগুলো চেপে রাখলে আমি পাগল হয়ে যাব। আমি পাগল হতে চাই না ইরন, আমি ভীষণ ভীতু একটা ছেলে। শেষের কথাটা শোনা মাত্রই ইরনের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মনে পড়ে গেল সেই চিঠির কথা, যে চিঠির প্রথম লাইন ছিল, প্রিয় ইরন, আমি ভীষণ ভীতু একটা ছেলে। মিনার বলেই চলল, 13 বছর বয়সে প্রথম টের পেয়েছিলাম তোমাকে পছন্দ করি। ধীরে ধীরে টের পেলাম আসলে এটা পছন্দ নয়, ভালোবাসা। তোমাকে ভাবতাম সব সময়। এমন বাজে রোগও আমার হয়েছিল যে আমার ডায়েরির সব পাতায় তোমাকে নিয়ে নানান ধরনের কথা লিখে ভর্তি করে ফেলেছিলাম। আমার এই অনুভূতি খুবই গাঢ়। অন্য মানুষের অনুভূতি সম্পর্কে ধারণা নেই, কিন্তু আমার যে অনুভূতি আছে এটা খুবই মারাত্মক। জানি না এমন মারাত্মক অনুভূতি মানুষেরও হয় কি না। তারা কিভাবে সামলে ওঠে এই মারাত্মক অনুভূতিকে। আমি পারছি না, এই মুহূর্তে যে কষ্ট হচ্ছে সেটাও সামলাতে পারছি না ইরন। খুব ব্যথা আমার হৃদয়ে। এতদিন অনেক কেঁদেছি, কিন্তু আজ কাঁদতেও ভয় হচ্ছে। কষ্ট পেতে ভয় হচ্ছে। মনে হচ্ছে এত কাঁদলে, এত কষ্ট পেলে মরে যাব। কি আশ্চর্য, আমি তোমার জন্য মরে যাব। অথচ দেখো, তোমাকে দায়ী করার কোনো অধিকার আমার নেই। আচ্ছা, আমার এত কাছে থেকেও তোমার কোনোদিনও 1 সেকেন্ডের জন্য মনে হয়নি আমি তোমাকে ভালোবাসি? তুমি কি বোকা, নাকি আমি বোকা যে তোমাকে নিজের অনুভূতি সম্পর্কে বোঝার সুযোগই দেইনি? আমি এত ভীতু হয়ে কেন জন্মগ্রহণ করলাম ইরন? আমাদের পরিবারই বা কেন এমন? আমি কিন্তু অনেক আগে থেকে জানতাম তোমার বিয়ে অন্য কারোর সাথে হবে। ঠিক তাই হলো, কিন্তু তাও আমার কাছে এমন লাগছে যে হঠাৎই সব কিছু হয়ে গেছে, আমি টেরও পাইনি। আসলে তো টের পেয়েছি, কিন্তু আমি যে ভীতু, সাহস কম।
টের পেলেও কি করতে পারবো? আমি কিছু করতে পারলেও চাইনি আমি কিছু করার কারণে পরিবারের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হোক, পরিবারটা ভেঙে 3 টুকরো হোক। মিনার কেঁদে উঠল, ইরন ভালোবাসি তোমায় অনেক। অনেক বছর ধরে সেই চিঠি, যে চিঠির জন্য শামীম ভাই মার খেয়েছিল, ওই চিঠির জন্য আসলে আমার মার খাওয়া উচিত ছিল। ওই চিঠি আমি লিখেছিলাম, আমার লেখা প্রথম এবং শেষ চিঠি। বিরতি নিয়ে আবার বলল, 7:30-এই আমি তোমাকে এই কথাগুলো বলতাম। কেউ একজন আমাকে থামিয়ে দিল, আমার উদ্দেশ্য তোমার বিয়ে ভাঙার ছিল না। কিন্তু সে বলল, কথাগুলো শোনার পর তুমি নিজেই বিয়ে ভেঙে দেবে। তার এমন কথা বলার মানে কি? আসলে কি তুমি বিয়ে ভেঙে দিলেও কেন? কোথাও এরকম নয় তো তোমার হৃদয়েও এই ভীতু ছেলেটার জন্য অনুভূতি আছে? মিনার হেসে বলল, বেশি বেশি ভাবা হয়ে যাচ্ছে। তারপর আবার বলল, যাই হোক, আমার ভালোবাসা সব সময় আমার একান্ত ছিল। এই একান্ত ভালোবাসার জন্য সবাইকে কষ্ট দেওয়া উচিত হতো না। তবে তুমি কিন্তু একটুখানি কষ্ট পেও, তাহলেই আমার ভালোবাসা এই কথাগুলো বলা সার্থক হবে। শেষে শুধু একটা কথাই বলবো, আমার মনে মেঘ করেছে, ভীষণ কালো মেঘ জমেছে। নেই এক রত্তি আফসোস নেই তাতে, শুধু তুমি সেই মেঘ ভেঙে বৃষ্টি হয়ে নামবে না বলেই আমার যত আফসোস আর আক্ষেপ। কলটা কেটে গেল কথাটা শেষ হওয়া মাত্রই। ইরনের 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ জলধারা। কষ্টে বুকটা হাহাকার করছে। এটাকে কি একটুখানি কষ্ট বলে? মিনার তো বলেছে একটুখানি কষ্ট পেতে। সে কেন তাহলে এত বেশি কষ্ট পাচ্ছে? ইরন চোখ বুঝলো, অস্পষ্ট গলায় বলল, সেই তো বললি, কিন্তু অনেক দেরি করে। দেরি মানা যায়, কিন্তু ইচ্ছাকৃত দেরি মানা যায় না। অশ্রু তখনও ঝরে পড়ছে ইরনের চোখ বেয়ে। কার সাথে কথা বলছো? পেছন থেকে সজলের কথা ভেসে এলো। চোখ খুলল ইরন, অশ্রু মুছে নিল। পরিবেশটা খুব দম বন্ধকর মনে হচ্ছে। খোলা একটা স্থান চাই তার। সজলকে বলল, ছাদে যাবেন? সজল একটু অবাক হলো, ছাদ? ইরন সজলের দিকে তাকিয়ে বলল, চলুন যাই। সজল আর দ্বিরুক্তি না করে ছাদে নিয়ে এলো ইরনকে। ইরন ছাদে এসে মাথার ওড়নাটা খুলে রুফটপে ফেলল, নলকটাও খুলে ফেলল। ঝিরিঝিরি সমীরণ ছুঁয়ে দিচ্ছে। আকাশে উজ্জ্বল চাঁদ ছড়ানো ছিটানো নক্ষত্র। উজ্জ্বল চাঁদটার দিকে অবলক তাকিয়ে রইল ইরন। সজল দূর থেকে তাকিয়ে রইল ইরনের দিকে। ইরন যেন অন্যরকম হয়ে গেছে। হঠাৎ ইরন বলে উঠল, ভীতু ছেলেটা যদি বিয়ের 1 মিনিট আগেও আমাকে কথাগুলো বলতো, আমি আপনাকে মরে গেলেও বিয়ে করতাম না। সজলের ভূতে কুঞ্চন সৃষ্টি হলো। কি বলছো? কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বড় একটা ভুল হয়ে গেছে, এই ভুল শুধরানোর সুযোগ নেই আর। কথাগুলো চাঁদের দিকে চেয়ে থেকে বলছিল ইরন। সজলের দিকে তাকালো হঠাৎ। সজল বিস্মিত মনে দাঁড়িয়ে আছে। ইরন এগিয়ে এলো, খুব কাছে এসে দাঁড়ালো সজলের। চোখে হঠাৎ আবার অশ্রু এসে হানা দিল। মাথাটা ঠেকালো সজলের বুকে। চমকে উঠল সজল। ইরন কান্নাটা আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, আমাকে প্রচুর ভালোবাসবেন ডাক্তার সাহেব, প্রচুর। আপনার ভালোবাসা খুব প্রয়োজন আমার। ইরন কান্নাটাকে আর আটকে রাখতে পারল না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।